আপনি যখন আপনার ফুটবল জার্নিটা আসলে শুরু করেন সেই সময়ের মধ্যে আর বর্তমান সময়ের মধ্যে আসলে তফাৎটা কতটুকু? তফাৎ বলতে খেলায় কিছু চেঞ্জ এসেছে ইন্টারন্যাশনালি। যদি আপনি আমাকে বলেন, হ্যাঁ, ইন্টারন্যাশনালি যদি বলেন খেলায় কিছু চেঞ্জ এসেছে, যে রাইট, আমরা যে সময়টা খেলেছি চেঞ্জ এরকমের। আমাদের এই সময়টাতে তো আসলে অনেক প্রবাসী ট্যালেন্ট প্লেয়ার আসছে রাইট দলে। ওই সময়টা কিন্তু আমাদের সাথে তেমন কোনো প্রবাসী বাংলাদেশি প্লেয়ার ছিল না। হ্যাঁ, তফাতের জায়গা যদি বলেন এইটা একটা। আর খেলায় প্লেয়িং স্টাইলের কথা যদি বলেন, সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে এখন আমরা যেটা হয় যে বিল্ড আপ করে খেলাটা পছন্দ করি। হ্যাঁ, বিল্ড আপ আমাদের সময় আমরাও খেলেছি, বাট এখন একটু আমরা মোর অ্যাটাকিং এবং বিল্ড আপ করে খেলাটা পছন্দ করি, যেটা আসলে খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ একটা ফুটবল একটা নিয়মে চলে। আপনার ফুটবল যেটা হয় যে আপনার পায়ে যতক্ষণ বল থাকবে ততক্ষণ আপনি সেফ। যখন অপোনেন্টের কাছে বল যাবে তখনই কিন্তু আপনার পজিশনগুলি ডিফিকাল্ট হয়ে যাবে। লাইক ডিফেন্ডিং ট্রানজিশন পিরিয়ডে কিন্তু আপনাকে তখন অনেক শেপ মেনটেন করতে হবে। সুতরাং যেটা এখন আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ফুটবল দলটা বেশ ভালো করে। আর আমাদের সময় যেটা ছিল, আমাদের একটা ছিল যে আমরা খুব উইনিং মেন্টালিটি ছিলাম। এগেনে যেই হোক আমরা জেতার জন্য খেলতাম। এখনও সবাই জেতার জন্য খেলে, বাট জেতার জন্য যে স্কোয়াডটা দরকার, লাইক এখন একটা পজিশনে খুবই খুবই দুর্বলতা দেখা যাচ্ছে, সেটা হলো স্ট্রাইকিং পজিশন। হ্যাঁ, যে আমাদের সময় আমরা দুইজন স্ট্রাইকারও, এমনও ম্যাচ গেছে দুইজন স্ট্রাইকার খেলেছি, আমি আর এনামুল ভাই। অনেক সময় আমি আর আলফাজ ভাইও স্টার্ট করেছি। হ্যাঁ, এবং রিজার্ভে আরও 3-4জন স্ট্রাইকার ছিল, কোয়ালিটি স্ট্রাইকার। সো এই মুহূর্তে জাতীয় দলটাতে কিন্তু সেইটা একটা বড় অ্যাবসেন্স রয়েছে। হ্যাঁ, সুতরাং আমি বলবো যে দুই সময়ের ক্ষেত্রে চিন্তা করতে গেলে আমি বলবো যে এখন জাতীয় দলটা হামজার আসার পর একটু বেশি স্ট্রং হয়েছে এবং মেন্টালি মানসিকতা অনেক চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, একটা উইনিং মেন্টালিটির দিকে আমরা যাচ্ছি। আমরা কোনো ম্যাচ খেলতে গেলে আগে যেটা হতো যে বড় টিমের সাথে খেলতে গেলে আগে হেরে বসে থাকতাম। এখন যেটা হয় যে প্লেয়াররা, হামজা, সমিত সোম আসাতে একটা চিন্তা করে যে আমরা একটা ফাইটিং মেন্টালিটি নিয়ে খেলবো, ম্যাচটা জেতার জন্য খেলবো। এই চেঞ্জটা আসছে। আর যদি ঘরোয়া ফুটবলের কথা বলেন, আমি বলবো যে আমাদের সময় ঘরোয়া ফুটবলটা এখনকার থেকে অনেক স্ট্যান্ডার্ড ছিল। আমাদের ঘরোয়া ফুটবলটা অনেক ক্রেজ ছিল। আমাদের ঘরোয়া ফুটবলটা নিয়ে মানুষের প্রতি একটা অন্যরকম ফ্যাসিনেশন ছিল, যেটা এখন একদমই নেই। সো ওই জায়গাটা কিন্তু আপনাকে অ্যাভেল করতে হবে, ইমপ্রুভ করতে হবে। যেটা আমাদের সময়, আমরা যখন আবহানিতে খেলছি, টু বি অনেস্ট, ইন 2005-06 দিকে, হ্যাঁ, 5,000-7,000 দর্শক শুধু আমাদের প্র্যাকটিস দেখতে আসতো আবহানী মাঠে। টু বি অনেস্ট, এটা হয়তো অনেকে বিশ্বাস করবে না। 5,000 পিপল শুধু আমাদের ট্রেনিং সেশন দেখতো। আর ম্যাচ যেতে নর্মাল যদি ফকিরা বলের সাথে ম্যাচ হতো, 10,000-15,000 দর্শক শুধু খেলা দেখতে যেত। পার্সোনাল আমার খেলা দেখার জন্য যেত, ওয়ালি ফসলের খেলা দেখার জন্য দেখে যেত। আমাদের পার্সোনাল অনেক ফ্যান ছিল যারা আমাদের খেলা দেখতে যেত, টু বি অনেস্ট, যেটা এখনকার প্লেয়ারদের ওই রকমের পার্সোনাল ফ্যান নেই যারা ক্লাব ফুটবলে খেলা দেখতে যাবে। আসলে মানুষজন জানেই না যে কবে ক্লাবের খেলা শুরু হচ্ছে, রাইট, স্কেডিউলটা কেমন, ফিকচারটা আসলে কেমন। এক্স্যাক্টলি ওইটাই বললাম যে ঘরোয়া ফুটবল আমাদের আসলে ফোকাসটা এতই কম, যেটা আসলে চিন্তাই করা যায় না। এবং আমি যেটা বললাম যে আপনি ঘরোয়া ফুটবলে ক্রেজ যতদিন তৈরি না করতে পারবেন, ততদিন কিন্তু আপনি প্রবাসী প্লেয়ার আনেন, ফাইন, আমি কোনো খারাপ দেখছি না, বাট আপনি ইমপ্রুভের জায়গাটা কিন্তু আপনি কন্টিনিউ করতে পারবেন না। এই যে বলছিলেন যে ডোমেস্টিক লিগের কথা, আপনাদের সময়টা ভালো ছিল, বা বর্তমান সময়টা ওই যে খোঁজ খবর রাখা হয় না। ইভেন ন্যাশনাল টিমে যখন খেলা আসতো তখন আমরা দেখতাম যে গ্যালারি একদম ফাঁকা, কোনো দর্শক নাই খুব একটা। একদম কোর যারা ফুটবল লাভার তারা হয়তো যেত, লাইক সেভ বাংলাদেশ ফুটবল, বাংলাদেশ আলট্রাস, এমন টাইপের বেশ কিছু কমিউনিটি আসলে যেত। তবে যখন শোনা গেল যে হামজা আসছে, সমিত আসছে, তখন আবার এই বাংলাদেশে যারা কখনো বাংলাদেশ ফুটবলটাকে ওইভাবে ফলো করে না, বাংলাদেশের ফুটবল প্লেয়ারদের নাম ঠিকমতো জানে না, তারাও আসলে বাংলাদেশের ফুটবল নিয়ে একটা হাইপ ক্রিয়েট করা শুরু করলো যে না, আমাদের আসলে খেলাটা দেখতে যাওয়া উচিত। এবং প্রথমবার যখন হামজা বাংলাদেশের মাটিতে খেললো ভুটানের অ্যাগেনস্টে, তারপর সিঙ্গাপুরের অ্যাগেনস্টে খেললো, তখন আসলে এক্স প্লেয়ার হিসেবে কেমন লাগলো যে না, আমাদের দেশের ফুটবল নিয়ে আসলে মানুষজন কথা বলছে আবার। আমাকে যদি এক্স প্লেয়ার হিসেবে কথা বলতে বলেন, আমি বলবো যে ফুটবল সারা পৃথিবীর 1 নম্বর স্পোর্টস। আমি চাই বাংলাদেশেও ফুটবলটা এমন একটা অবস্থায় থাকুক যেখানে ফুটবলের বাইরে অন্য কোনো স্পোর্টস নিয়ে কথা হবে না। টু বি অনেস্ট, সব স্পোর্টসই ভালো করুক আমি চাক, বাট ফুটবলটা এমন একটা উচ্চতায় যাক যেখানে ফুটবলের বাইরে মানুষ কথা কম বলবে। হ্যাঁ, এইটা আমি চাই। বাট একটা জিনিস হলো, আপনি যেটা বলছেন এটা অনেস্টলি যদি বলি, যে হামজা যেদিন আসলে বাংলাদেশে খেলবে কনফার্ম হয়, তারপর থেকেই কিন্তু ইন্টারন্যাশনালি বাংলাদেশের ফুটবলের ব্র্যান্ড ভ্যালু এমন উচ্চতায় চলে গেছে যেটা চিন্তা করা যায় না। আপনি দেখবেন এখন হামজার জন্য কিন্তু পুরো 15 মিনিটে পুরো টিকিট সেল হয়ে যায় অনলাইনে, রাইট? 30,000, 25,000 বা 20,000 টিকিট, যেটা 15 মিনিটে, বিকজ অফ হামজা আমাদের ফুটবলের জন্য বিশাল একটা আশীর্বাদ। বাট ফ্যাক্ট হলো, এই হামজা যে আশীর্বাদ হয়ে আসছে, এইটাকে আমরা ক্যাশ করতে পারছি কিনা, হ্যাঁ, এইটাকে আমরা ওকে ধরে আমরা ফুটবলটা কতটা প্রোগ্রেস করছি, সেটা হলো কিন্তু ফ্যাক্ট। সো হামজা আসাতে যেটা হয়েছে যে ফুটবলের ব্র্যান্ড ভ্যালু, ফুটবলের ইন্টারন্যাশনালি মান কিন্তু অনেক উচ্চতায় চলে গেছে। অন্যতম কারণ হলো যখন
আপনি কোচ নিয়োগ দিয়েছেন, আপনি দেখেন কোচ নিয়োগের সময় কত সিভি আপনার এখানে জমা পড়েছে। হ্যাঁ, সো বাংলাদেশ 182 দল র্যাঙ্কিংয়ে তার কোচ নিয়োগের সময় মানে একটা হুলস্থুল অবস্থা হয়ে গেছে। 300 সিবি, সেখানে কত হাই প্রোফাইল ক্রিস কোলম্যানের মধ্যে যে ওয়েলস ন্যাশনাল টিমকে ইউরোতে আপনার সেমিফাইনাল নিয়ে দেখছে, গ্যারেট বেলের কোচ, সে এখানে আসলে সিবি জমা দিয়েছে জাতীয় দলের কাজ করার জন্য। ডেফিনেটলি এখানে হামজার একটা বড় ইম্প্যাক্ট রয়েছে, আদারওয়াইজ তো না। সো রোজারিও মিকেল ছিল, ব্যান স্ট্রোক ছিল, যে কিনা হাঙ্গেরি ন্যাশনাল টিমকে ইউরোতে নিয়ে গিয়েছে। মিকেল কিন্তু ব্রাজিলকে স্বর্ণ জিতেছে। এক্স্যাক্টলি, সেটাই বললাম। এবং এই যে থমাস ঢলি যে আসছে, হ্যাঁ, সো এরা তো হামজা, সমিত সোম আমাদের এখানে আসাতেই তো এরা আসলে আগ্রহ প্রকাশ করছে এখানে কাজ করবে, রাইট? সো আমি বলবো যে হামজা আমাদের ফুটবলের জন্য বিশাল একটা পাওয়া। লেস্টার সিটিকে FA কাপ উইনার, লেস্টার সিটির মতো দলের ক্যাপ্টেন আম্বারপুরে নামে, এটা চিন্তা করা যায়। তো সেই প্লেয়ার যখন আমাদের এখানে খেলে, এটা তো ডেফিনেটলি বিশাল একটা পাওয়া আমাদের জন্য। এখন আপনার একটু ফুটবলিং ক্যারিয়ারের যে শুরুটা, আপনি মামুনুল ভাই দীর্ঘদিন ধরে খেলেছেন, ওই সময় আসলে আপনার নিজের কাছে জার্নিটা কতটা আসলে টাফ ছিল? কারণ বর্তমানে আপনি যদি দেখেন যে বাংলাদেশে আসলে ওইভাবে একজন ক্রিকেটার হবে বা ফুটবলার হবে বা স্পোর্টস পার্সন হবে, এই জিনিসটা অনেক ফ্যামিলি আসলে চায় না। ফ্যামিলি থেকে কতটা বাধা ছিল? এখন চায়, আমাদের সময়টাও চাইতো, এখনো চাই। এখনো স্পোর্টসম্যানরা কিন্তু ক্রিকেটার ফুটবলার হতে চায়, বিকজ এখন যেভাবে প্রোগ্রেস করছে, ক্রিকেটার তো ডেফিনেটলি হতে চায়, সাথে সাথে এখন ফুটবলার হতে চায়, সাথে সাথে এখন হামজা চৌধুরী হতে চায়, সাথে সাথে এখন সমিত সোম হতে চায়, রাইট? এখন কিন্তু ওই পাইপলাইনটা তৈরি হচ্ছে। আর আমাদের সময়টার কথা যদি বলেন, উই পাসিং ভেরি ক্রিটিক্যাল টাইম, টু বি অনেস্ট। এই কারণে বললাম, কারণ আমরা যে সময়টা জার্নি শুরু করেছি, আমার যদি মনে পড়ে, আমি মামুন 99-এ বিকেএসপিতে ভর্তি হই ফুটবলে। হ্যাঁ, বিকেএসপিতে স্পোর্টস ইনস্টিটিউট, এবং আমাদের সময়টা খুব টাফ ছিল। হ্যাঁ, তখন টাফ ছিল এই কারণ তখন ফুটবলে একটা অন্যরকম রমরম অবস্থা ছিল। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। হ্যাঁ, কারণ 99-এর সাব গেম চ্যাম্পিয়ন হলো জুয়েল রানার নেতৃত্বে, আপনার যদি মনে থাকে, নেপালে যেটা চ্যাম্পিয়ন হলাম, ওই সময়টা ফুটবলে কিন্তু অন্যরকম একটা ক্রেজ ছিল, এবং ক্রিকেটেরও একটা ক্রেজ ছিল। ICC ট্রফি জিতলো এর আগেই। সুতরাং ফুটবল ক্রিকেট কিন্তু তখন একটা মিক্সড ছিল, মানে দুইটা গেমের প্রতি সবার একটা ফোকাস ছিল। সো আমরা যখন ট্রায়াল দিতে যাই, তখন কিন্তু বিশাল একটা কম্পিটিশন হয়, হ্যাঁ, ফুটবল এবং ক্রিকেটের সব ডিপার্টমেন্টেই। সো আমাদের কিন্তু খুব কষ্ট হয়েছে মানে ট্রায়াল দিয়ে ভর্তি হতে। সো আল্লাহর অনেক অশেষ রহমত ছিল, এবং আমাদের চেষ্টাটা ছিল, স্পেশালি আমার আব্বা অনেক চেষ্টা করেছে আমাকে ফুটবলার বানানোর পিছনে, বিকজ সে আমাকে বিকেএসপিতে ভর্তি করে দেয়। সো ওই টাইমটা আমরা আসলে ভর্তি হওয়ার পরে আমরা ফুটবলের প্রতি আমাদের ফ্যাসিনেশন তৈরি হয়, প্রফেশনাল ফুটবল খেলার দিকে আমরা আগাই। এরপরে তো আস্তে আস্তে আমাদের ক্যারিয়ারটা বিল্ড আপ হয়। 2002 আমি ঘরোয়া ফুটবলে ব্রাদার্স ইউনিয়নে নাম লেখাই, 2005 জাতীয় দলে স্টার্ট করি। এরপরে 12-13 বছর জাতীয় দলে খেলি, ক্লাব ফুটবলে বিভিন্ন দলে খেলি, মোহামেডান, আবাহনী, শেখ রাসেল, শেখ জামাল, এরপরে মুক্তিযোদ্ধা, বড় যে ক্লাবগুলি আছে, এবং প্রত্যেকটা ক্লাবেই আসলে ট্রফি দেয় ক্লাবগুলিকে। সো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে আমাদের জার্নিটা বেশ ভালো ছিল, আমরা ফুটবলটাকে এনজয় করেছি, টু বি অনেস্ট। হ্যাঁ, এখনকার প্লেয়াররা যেটা এনজয় করতে পারেন ইন্টারন্যাশনালি ম্যাচের বাইরে, ঘরোয়া ফুটবলটা কিন্তু আমাদের লোকাল প্লেয়ার এনজয় করতে পারে না। অনেস্টলি বলি, আমাদের সময় আমরা ঘরোয়া ফুটবলটা অনেক এনজয় করতাম, অনেক এনজয় করতাম। এই কারণ প্রত্যেকটা ম্যাচের আলাদা আলাদা এক্সাইটমেন্ট থাকতো, দর্শক আসতো, প্রত্যেকটা ম্যাচের অন্যরকম হাইপ থাকতো। হ্যাঁ, সুতরাং আমাদের ঘরোয়া ফুটবলটা আমরা খুব এনজয় করতাম। অ্যাট দ্য সেম টাইম জাতীয় দল তো সবসময়ের জন্য আমাদের প্রাইডের জায়গা। জাতীয় দলে আমি 64টা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছি। প্রত্যেকটা ম্যাচ আমার কাছে মনে হয়েছে যে সব ম্যাচ আমার কাছে ফাইনাল ম্যাচ, এবং আমি যখন ন্যাশনাল অ্যান্থাম গিয়ে ম্যাচ খেলতাম, আমার অন্যরকম একটা ফিলিং তৈরি হতো। সুতরাং এইগুলি তো আসলে ফুটবল কেরিয়ারের, মানে এখন আমার কাছে খুব কষ্ট লাগে যে আমি খুব তাড়াতাড়ি খেলাটা ছেড়ে দিয়েছি। সত্যি কথা বলতে আমি আরও 3-4 বছর খেলতে পারতাম, আমার লিগারমেন্ট ইনজুরি হয়েছে, এবং আমি একটু অলস ছিলাম। হ্যাঁ, আমি একটু অলস ছিলাম, যার কারণে আমি হয়তো আমার যে কিছু রেকর্ড ছিল যেগুলো আমি ভেঙে ফেলতে পারতাম অনেকের। হ্যাঁ, আমি লিগে 100 গোল করতে পারি না 4 গোলের জন্য। হ্যাঁ, আমি 96 গোল করেছি লিগে। হ্যাঁ, আমি ইন্টারন্যাশনাল ম্যাচে আমি 30 গোল করতে পারতাম যদি আমি আরও একটু সিরিয়াস থাকতাম, বা আরও একটু ইন্টারন্যাশনাল ম্যাচ বেশি খেলার সুযোগ পেলে। সো এই জিনিসগুলো আবার আমাকে অনেক কষ্ট দেয়। টু বি অনেস্ট, কিছু ব্যর্থতা, কিছু সাকসেস তো রয়েছে ফুটবল ক্যারিয়ারে।